আছে, মনের মধ্যে আছে, আমাদের হৃদয়ে আছে। সিদ্দিকী নেই, নওশাদ সিদ্দিকী আছে। এই দেখুন সবাই নওশাদ সিদ্দিকী, বাংলার কোনায় কোনায় নওশাদ সিদ্দিকী, খিদিরপুরে নওশাদ সিদ্দিকী, ইকবালপুরে নওশাদ সিদ্দিকী, হাওড়ায় নওশাদ সিদ্দিকী। ভালো করে তাকিয়ে দেখো মমতা ব্যানার্জি, নবান্নের নিচে নওশাদ সিদ্দিকী। ভালো করে তাকিয়ে দেখো মমতা ব্যানার্জি, বেগবাগানে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী কোথায় নেই তাকিয়ে দেখো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই মঞ্চের আনাচে কানাচে নওশাদ সিদ্দিকীর ছায়া ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রত্যেকে নওশাদ সিদ্দিকী, সবাই সমস্যারে বলুন, আমরা প্রত্যেকে, নওশাদ সিদ্দিকী, আমরা প্রত্যেকে। তাই নওশাদ সিদ্দিকী আছে না নেই? আমরা তার বক্তব্য শুনবো তো? আসুন এবার আমরা ভাইজানের বক্তব্য শুনব। তবে একটা কথা আপনাদের বলি যে অনেক রকম প্রভোকেশন হবে, প্ররোচনা দেওয়া হবে, খবরদার পা দেবেন না, শান্তিতে আপনারা জায়গা ছাড়বেন। তবে আমাদের পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা খুব অল্প কথায় আপনাদেরকে দু কথা শোনাবেন, তার কথা শুনুন। পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতিকে ছাড়াই আমাদের সভা করতে হয়েছে। এখন আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বার্তা পাঠাচ্ছেন বিশ্বজিৎ মাইতি। বিশ্বজিৎ দা বলুন। দাদা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে বলছি, আমাদেরকে ধর্মকে আটকে রাখা যাবে না। আপনি ভেবেছিলেন পশ্চিম বাংলায় আইএসএফ কে ধমকে চমকে পুলিশের মিথ্যে মামলা দিয়ে ঘরে ঢোকাতে চেয়েছিলেন। আজকে আপনি পারেননি, আপনি পরাজিত। আপনি শওকত মোল্লা, শেখ শাহজাহানকে এস্টাবলিশ করতে চাইছেন পশ্চিম বাংলায়। শুনে রাখুন, আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক। 5 টাকার কলমের মর্যাদা দেওয়ার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টকে মান্যতা দিয়ে আজকে আমরা সবাই যেতে পারলাম না। আর আমার যৌবন, আমার 18 যৌবন আজকে দেখিয়ে দিল আইএসএফ কাকে বলে আর নওশাদ সিদ্দিকী কাকে বলে। 2026 প্রস্তুত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার সঙ্গে আমাদের বুথে বুথে দেখা হবে। তিলোত্তমার জন্য সারা বাংলা রাত জেগেছে, 2026-এর বুথ পাহারা দেওয়ার জন্য আমার কর্মীরা রাত জাগবে। আমি আমার কর্মীদেরকে বলবো, মাথা ঠান্ডা রেখে, মাথা শান্তভাবে আপনারা বাড়ি যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, শেখ শাহজাহানের বাহিনীদের নাম, তার বাবার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার লিখে রাখুন। হাইকোর্টে বুঝে নেব, সুপ্রিম কোর্টে বুঝে নেব। 2024 সালে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই ভালো থাকবেন। আমাদের অত্যন্ত প্রিয় আমাদের দলের চেয়ারম্যানের বক্তব্য শুনবেন। আপনারা বাড়ি যাবেন শান্তভাবে। আর যে পুলিশগুলো আমাদের অসহযোগিতা করলেন, আপনাদের নাম সন্ন্যাস করে আইএসএফ এর খাতায় লেখা থাকবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের করের টাকায় আপনি সাদা পোশাকটা পরছেন, এই হিসাব আমরা পরে বুঝে নেব 5 টাকার কলমের খোঁচায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ থাকবেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাড়ি ফিরবেন। কলমের লড়াই জারি থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার লেভেল বাহিনীর সঙ্গে রাস্তাতেই দেখা হবে। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আর একটা কথা বলবো, আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। জয় হিন্দ। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। খুব কষ্ট করে মনের ব্যথা থেকে উনি কথা বলছেন যে পার্টির সাধারণ সম্পাদক
উনি যে কথাগুলো বললেন, আজকে ভাইজান, আমাদের প্রাণপ্রিয় ভাইজান, দলের চেয়ারম্যান, তিনি আজকে আসতে পাচ্ছেন না এখানে। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, কষ্ট হচ্ছে। যে পার্টির বলা যেতে পারে আমাদের প্রাণ পুরুষ, যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মনে করেছে যে এই কলকাতাটা ওই কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি। এটা কি তাদের বাপকালী সম্পত্তি? যে কলকাতা রাজপথ আজকে বুঝিয়ে দিচ্ছে এর প্রতিশোধ হবে, 26-এর প্রতিশোধ হবে। ভাঙড়ের ছেলেদের জেল দিয়ে, জরিমানা দিয়ে আটকানো যায়নি, আজকেও আটকানো যাবে না। ভাইজান আপনার উদ্দেশ্যে বার্তা দেবে, হৃদয় ভেঙে যাচ্ছে। এখন আমাদের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজান আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন। জি ভাইজান। হ্যালো, এক মিনিট। জি ভাই, এই এক মিনিট ভাইজান, আরেকবার বলুন। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? নওশাদ সিদ্দিকী ছাড়া আইএসএফ যে সমাবেশ করে দেখালো, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের অনেক দিনের স্বপ্ন। আমি ধন্যবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন, নেতৃত্ব প্রত্যেককেই, যে আমার বড় ভাইজানের স্বপ্নকে আপনারা আজকে সফল করলেন। ভাইজান বারবার আমাকে বলে যে বেশি বেশি নেতা তৈরি করো, যত পারবে নেতা তৈরি করো, যেটা আপনারা আজকে দেখিয়ে নেন। রাগ ক্ষোভ হচ্ছে নাকি আপনাদের? রাগ ক্ষোভ হচ্ছে? আমারও রাগ ক্ষোভ হচ্ছে, কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি, তাহলে অপদার্থ, ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত এই রাজ্য সরকারকে আমরা গঙ্গায় ছুঁড়ে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তোমাদেরকে এই রাগ আর ক্ষোভটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে। তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি, আমাকে যেহেতু বা আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে, সেই জন্য তো আমরা যেতে পারছি না। আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন, আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি। তাকে বলেছি চলুন দুই ভাই মিলে 2026-এ ব্রিগেডে যাব, রাজ্য সরকারকে ওখান থেকেই ভূমিষ্ঠ করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। 2026-এ আমরা ব্রিগেডে আসছি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকেও আমরা সাথে নিয়ে ব্রিগেডের ময়দানে আসছি। আপনারা আসবেন তো? আজকে আটকানো হচ্ছে কেন আইএসএফ কে? আইএসএফ এর অপরাধ কি? আইএসএফ এর অপরাধ হচ্ছে দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের হিন্দু, মুসলমানের হয়ে কথা বলছি আমরা। আমাদের অপরাধ এটাই, জলজমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটা কেড়ে নেওয়া হচ্ছে। দেউচা পাচামিরে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে বলার জন্য। ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের বর্বর সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে অ্যামেন্ডমেন্টের নামে, তার বিরোধিতা করার জন্য আমাদের ওপরে এই খরা নেমে আসছে। আমাদেরকে আটকানো হচ্ছে কেন? আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যে আইএসএফ প্ল্যাটফর্ম তৈরি করেছে, এই ভোটের রাজনীতি যারা করে, যারা ধর্মীয় রাজনীতি করে, তাদেরকে অচিরেই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করব, সেই ভয় আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। যখন কলকাতা হাইকোর্টে যখন এই বিষয়ে মামলা চলছে, আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন। আউটডোর নিলে নাকি আপনাদের কজনকে বাইরে থাকতে। জি ভাইজান। হ্যালো 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 আমার পঞ্চায়েতের নেতৃত্ব ওখানে নেতৃত্ব দিয়ে শহীদ মিনারের সমাবেশকে সফল করবে। আজকে সে প্রমাণ দেখিয়ে দিলেন আপনারা। হ্যালো হ্যালো, জি ভাইজান বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি। তো বড় ভাইজানের নির্দেশ ক্রমে আমাদেরকে আমরা আউটডোরই চাইলাম, অর্থাৎ শহীদ মিনার চত্বরই আমরা নিলাম। বারবার রাজ্য সরকার আমাদেরকে ইনডোর 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 দেওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো। আর এর আইএসএফ তৈরি হয়েছে, যারা ঘরের মধ্যে ঢুকে আছে তাদেরকে ঘর থেকে বাইরে বার করে তাদের অধিকারের কথা বলবে বলেই জি। ঘরে ঢোকার জন্য আইএসএফ তৈরি হয়নি।
আইন বিচার ব্যবস্থার প্রতি মান্যতা দিই। দুর্ভাগ্যের বিষয়, সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলাম, কিন্তু ডিভিশন বেঞ্চ ওটা আগামীকাল ডেট রেখেছে। চলো, তারপরেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ, বিচার ব্যবস্থা জিন্দাবাদ। যারা বিচার ব্যবস্থা নিয়ে ছেলে খেলা করবে তাদের বিরুদ্ধে আমরা সময় দরকার লাগলে স্লোগান তুলবো, কিন্তু বিচার ব্যবস্থাকে আমরা জিন্দাবাদ বলবো। সকাল বিকাল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা ঘরে অস্ত্র রাখার নিদান দিচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে। রেস্ট্রিকশন হয় না, আর এ সব সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য করার চেষ্টা করছে, সেতু বন্ধনের চেষ্টা করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যারা সব সময় কমিউনাল হারমোনিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে রাজ্য সরকার আটকানোর চেষ্টা করছে। এর জবাব মানুষ দেবে, জনগণ দেবে। জনগণের হাতে আমি ছেড়ে দিলাম। বন্ধুগণ, দুর্ভাগ্যের বিষয়, আমি আজকে ওখান থেকে দাঁড়িয়ে বলতাম, আমি ভার্চুয়ালি আজকে বলছি, সারা রাজ্যে যখন মাদ্রাসাতে জঙ্গি, মাদ্রাসাতে জঙ্গি বলে যখন এক শ্রেণীর মিডিয়া দেখে দেওয়ার চেষ্টা করছে, আমাদের রাজ্যের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী কেন চুপ মুখ বুঝে সহ্য করছে, এই প্রশ্নটাও আজকে রেখে দিলাম আপনাদের কাছে। কারণ তিনি আমাদের রাজ্যের অভিভাবিকা, তিনার প্রেস কনফারেন্স করে বলা দরকার ছিল যে না, তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো বা যারা মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত আছো, আমি রাজ্যের অভিভাবিকা হয়ে বলছি, তোমরা চিন্তিত হবে না, মাদ্রাসায় কোনো জঙ্গি কার্যকলাপ হয় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এ কোনো বক্তব্য দেখলাম না, বরঞ্চ ক্রমশ মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে। দলিত আদিবাসী নির্বিশেষে সকলের উপর অত্যাচার হচ্ছে। আদিবাসী হওয়ার জন্য, তার ধর্মীয় পরিচয় থাকার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে। কদিন আগে উত্তরপ্রদেশে দলিত শ্রেণী হওয়ার জন্য বাইক ওভারটেক করার জন্য তাকে মারধর করলো। ছত্তিশগড়ে দলিতকে পোস্টে বেঁধে পিটিয়ে মারলো। উত্তরপ্রদেশের সম্বল মসজিদের সার্ভের নামে মুসলমানদেরকে খুন করলো। এই নিয়ে রাজ্যের বা কারো কোনো কথা দেখতে পেলাম না। দুর্ভাগ্যের বিষয়, কেন্দ্র সরকার, রাজ্য সরকার অর্থনৈতিক ভাবে তারা বেসামাল হয়ে উঠছে। দুটো দলই এখন ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে। কেন্দ্র সরকার বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব, চাকরি দেওয়া তো দূরের কথা, বরঞ্চ চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। যখন এই প্রশ্ন করছেন, তখন নাকি খাজা হুজুরের মাজারের নিচে মন্দির দেখতে পাওয়াচ্ছে না। এই অপদার্থগুলোকে প্রশ্ন করতে হবে, এই অপদার্থগুলোকে জিজ্ঞাসা করতে হবে, খোদার সূচকে ভারতবর্ষ কেন 105 নম্বরে আছে, এর জবাবটা আগে দাও। আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে 1 টাকা সমান $1 হবে, আর ভারতবর্ষের সব থেকে টাকার দাম এখন আরো মান কমে যাচ্ছে। এখন 86.5 টাকা দিলে $1 পাচ্ছি আমরা। যখন আপনি ক্ষমতায় এসেছিলেন 2014-তে 60-62 টাকা দিলে $1 পাওয়া যেত। এইগুলো যখন ব্যর্থ